ইকবাল স্যার প্রচন্ড অস্থির হয়ে উঠছে। এই কেন? মানে কিসের জন্য? কিছুই না, আসলে বলছে যে সময় তো হয়ে এলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে না তো। অস্থির হয়ে যাচ্ছে তো আসার জন্য, বুঝতে পেরেছি। এখনো বুঝতে পারছে না যে সময়টা এখনো আসেনি আর কি। বলছি ইকবাল মামার সঙ্গে যারা আসবে তারা সবাই তৈরি তো? তারা সবাই তৈরি বলেই তো এলাম। এখন দেখে নিলাম সব রেডি, আমি গিয়ে ওদেরকে এখানে আনার বন্দোবস্ত করে নিচ্ছি। ও, তোমাকে তো একটা কথাই বলা হয়নি, ইকবাল মামার রঞ্জা পিসি কলকাতাতেও থাকতে পারে। না, ওর সাথে আমার সেরকম কোনো কথাও হয়নি, বুঝলি? কিছু জানায়ও নি সেভাবে। তবে শবনম বলছিল ওর নাকি কলকাতাতে একটা ফ্ল্যাট আছে। দেখো, প্রাথমিকভাবে ইকবাল স্যার কিন্তু এখানেই থাকতে চায়, কিন্তু যেহেতু এখন কলকাতাতে ব্যবসা আছে তার জন্য হয়তো তোমাদেরকে কলকাতা যাওয়া আসা করতে হবে। যশ, আমরা যদি কলকাতায় থাকি তাহলে শবনম আমাদের সাথে থাকতে পারে, আর আমরা যদি নাও থাকি তাও ওর তো ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটে তো শবনম থাকতে পারে, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ, আমি জানি যে আমাদের বাড়িতে শবনমের যত্নাত্তি ঠিক করে হচ্ছে না, ওকে অনেক হিউমিলিয়েটেড হতে হয় আমাদের বাড়িতে। কিন্তু রঞ্জা পিসি, বিশ্বাস করো, আমি কিন্তু ওকে যথেষ্ট প্রোটেকশন দিই অন্যদের থেকে, যথেষ্ট। তাছাড়া ও আমাকে কথা দিয়েছিল যে আমার অনুমতি ছাড়া ও কোনোদিনও কোথাও যাবে না। তুমি আমাকে কথা দাও শবনম, তুমি কখনো কোনোদিনও আমার থেকে দূরে থাকবে না। আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো। আমি কখনো তোমার কাছ থেকে দূরে যাব না। এই কথা দেওয়ার মানে কি যশ? তুই বিয়ে করেছিস, তোর নতুন জীবন, এখানে শবনমের কথা দামি বা কতটুকু? আর তাছাড়া শবনমই বা এত কষ্ট পেতে যাবে কেন বল? তোদের স্বামী স্ত্রীকে চোখের সামনে দেখবে, তোদের নতুন জীবন দেখবে, শবনমের কি এত কষ্ট পাওয়ার কথা? রঞ্জা পিসি এসব কথা কেন বলছো বলো তো? এক্ষুনি তো তোমার বিয়ের আসরে যাওয়ার কথা, এসব আবল তাবল কথা বাদ দাও না। হ্যাঁ, জিজ্ঞেস করো রঞ্জা পিসি, তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো ওকে আমি কেন রোহিণীকে বিয়ে করেছি। এই উত্তরটা না হয় ওই দিক। আমি তো ওর কাছে সবকিছু চেয়েছিলাম, ওর কাছে আমি যখন যা চেয়েছি ও আমাকে দুহাত দিয়ে নিজের কাছ থেকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে, ও আমাকে প্রত্যাখ্যান করেছে। আমি তো ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে বিয়ে করতে চায়নি। আমি বাধ্য হয়েছি রোহিণীকে বিয়ে করতে, সেটা ও আমাকে বাধ্য করেছে, আমাকে প্রমিস করিয়ে নিয়েছিল রোহিণীকে বিয়ে করার জন্য। জিজ্ঞেস কর। এই রোহিণী, বলছিলাম। বলো। এখন আবার কাকে ফোন করছো তুমি? আমাকে তো একটু আটঘাট বেঁধে চলতে হবে মহুয়াদি। এই তো দেখছো কপালের অবস্থা, এতদিনের সম্পর্ক, প্রেম, বিয়ে, তারপরে কি হলো? অষ্টমঙ্গলাটাও কমপ্লিট করতে তো পারলাম না। আমি এখানে পড়ে রয়েছি আর আমার পর অন্য জায়গায় অন্য মেয়ে নিয়ে আনন্দ করছে, মজা করছে। শক্ত হওয়ার চেষ্টা করছি আর হালটা ধরার চেষ্টা করছি। আমাকে তো শেষ চেষ্টাটুকু করতে হবে। আমি দেখি, আমি জানি না কতটা কি পারবো। রোহিণী, তোমাকে তো আমরা চেষ্টা করতে বলছি, আরে তুমি তো কোনো কথা শুনছো না আমাদের। ধর, এই মেয়েটাকে ভালো করে জব্দ করে দাও তো, আচ্ছা করে একদম। কি করতে চাও বলো না? আমরা তো যাচ্ছি, আমরা না এই এমন দেবো না মেয়েটাকে, ওই মেয়েটা না তলাবার পথ পাবে না। তুমি দেখো,
ও এই বাড়িতে যাতে আবার ফিরে আসতে না পারে সেই চেষ্টাই আমরা করব। ওভাবে হয় না, ওভাবে হয় না কি তুমি বলো তো? হয়, দুজন অ্যাডাল্ট, তারা যদি মনে করে দুজনে দুজনের সঙ্গে দেখা করবে তো দেখা করবে। কে ঠেকাতে পারবে? তুমি আমি ঠেকাতে পারবো? বাড়ির প্রয়োজন হবে না মহুয়াদি, ও কলেজে দেখা করবে, আটকানো যাবে বলো তো? তার চেয়ে বরং এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ওরা পরস্পরের থেকে আপনা হতেই দূরে সরে যায় এবং সেটা পার্মানেন্টলি। সেটা কি? এটাই যদি তুমি আগে জানতে রোহিণী, তাহলে সেটাই আগে করোনি কেন? বুঝিনি, আমি একদমই বুঝতে পারিনি। আমি সত্যি ভেবেছিলাম যশ পাল্টে গেছে। কি করে বুঝবো বলো তো? চোখের সামনে যা দেখেছি সেটাকেই তো বিশ্বাস করব। আমি দেখেছি যশ শাবনামকে ইগনোর করছে, শাবনামকে হিউমিলিয়েট করছে, মিসবিহেভ করছে। আমি ভেবেছি যে ঠিক আছে, যশের অ্যাটিটিউড শাবনামের প্রতি একদম পাল্টে গেছে, কিন্তু সেটা যে পাল্টায়নি, সেটা যে ভিতরে ভিতরে এক রয়ে গেছে, কি করে বুঝবো? দেখো রোহিণী, এমন তো হতে পারে রঞ্জা পিসির বিয়ের জন্যই যশ ওখানে গেছে, তা না হলে হয়তো যেত না। মহাদি, যশের সাথে আমার এত বছরের সম্পর্ক, ও তো আমার হাজব্যান্ড। ওকে আমি আর 5 জনের থেকে বেটার চিনবো, এটা তো মানো। রঞ্জা পিসির বিয়ে উপলক্ষেও যায়নি। রঞ্জা পিসির বিয়ে উপলক্ষেও যদি যেত তাহলে আমায় নিয়ে যেত, আমাকে জোর করতে পারতো ওর সঙ্গে যাওয়ার জন্য। তা তো করেনি, কারণ ও সেটা চায়নি। ও চেয়েছে শাবনামের সঙ্গে আলাদা করে সময় কাটাতে, তার জন্যই ও গেছে। ওই তো তোমাকে কি বলবো, ওই যে অষ্টমঙ্গলায় গেলাম না, মা শাবনামকে দিয়ে কিছু হেল্প করিয়ে নিয়েছিল। ও মাকে যে কি না বলেছে, যা তা করে কথা শুনিয়েছে তুমি জানো ওই দিনই। কি? তো তুমি এটা আগে বলনি তো রোহিণী? কত বলবো, কত বলবো, আমার আর ভালো লাগছে না গো, আমার আর ভালো লাগছে না। আমি বিরক্ত হয়ে গেছি। একটা শান্তির জীবন, কি হবে ভেবেছিলাম, জীবনটাকে নিয়ে কি ভেবেছিলাম, আর একটা বাইরের মেয়ে কোথা থেকে এসে ডিস্টার্ব করে দিয়ে চলে গেল জীবন। এই ডিস্টার্ব করবে বললেই হলো নাকি? আর তুমি সেই ওর ডিস্টার্বেন্সটা মেনে নেবে? অদ্ভুত কথা বলছো রোহিণী, তুমি কখনো প্রতিবাদ করবে না নাকি? চিরদিনের জন্য কি তুমি ওকে জীবন থেকে সরাতেই চাইবে না? চাইবো, চাইছি, তাই চেষ্টা করছি। তবে এটা একদিন দুদিনের ব্যাপার নয় গো, সময় সাপেক্ষ ব্যাপার। আর ভীষণভাবে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, ভীষণভাবেই ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে, এমনি এমনি হবে না। আবার কাকে ফোনটা করছো বলো না? একটু দাঁড়াও, আমি কথাটা সেরে নিই, তোমাকে আমি ডিটেলসে সব বলবো। দাঁড়াও, আমি বলবো। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। হ্যালো, হ্যাঁ কী ব্যাপার বল। হ্যাঁ রাহুল দা, বলছি একটু হেল্প লাগবে তোমার, খুব বড় একটা বিপদ হয়ে গেছে গো। কেন, কার কি হয়েছে? কি বলবো রাহুল দা, তোমার সঙ্গে যতই অশান্তি হোক, রাগারাগি হোক, তোমার সঙ্গে যশের যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, আমি তো তোমাকে বন্ধু বলেই মনে করি, তুমি আমার দাদার মতো। তোমাকে না বলে তাই আমি থাকতে পারলাম না। বাজে কথা ছেড়ে আসল কথা বল। আমার ধর্ম আমি করেছি, যশ তার ধর্ম করেছে, এর জন্য তোদের সাথে কোনো সম্পর্ক রাখি না। আমাদের সঙ্গে তুমি সম্পর্ক নাই রাখতে পারো রাহুল দা, শাবনামের সঙ্গে তো তোমার সম্পর্ক আছে। হ্যাঁ আজ আর থাকবে। শবনমের সাথে আমার সম্পর্ক ছিল, আছে, থাকবে। তোদের বাড়ির বাইরে এটা যদি তোদের প্রবলেম হয়, আমার কিছু করার নেই। না না, আমার আপত্তির কিচ্ছু নেই, শুধু তোমাকে আমি কিছু কথা বলবো, তুমি একটু মন দিয়ে শোনো। আমরা অষ্টমঙ্গলায় আমাদের বাপের বাড়িতে গেছিলাম, সেখানে শাবনামের কাছে ফোন আসে। শাবনামের মাই ফোন করে জানায় যে রঞ্জা পিসির বোধহয় কারোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তিনি এত বছর পরে ফিরে এসেছেন রঞ্জা পিসিকে বিয়ে করবেন বলে, এবং সেটা নিয়ে একটা বড় জমায়েত হয়েছে গ্রামে। এই জমায়েতের খবর শুনে, মানে রঞ্জা পিসি যেহেতু সেই জমায়েতটায় আসবে, এই খবরটা শুনে শাবনাম চলে গেল। শাবনাম বেরিয়ে যেই গেল, যশ পিছন পিছন তখনই ছুটতে বেরিয়ে গেল, অষ্টমঙ্গলা কমপ্লিট না করেই জাস্ট চলে গেল। তারপর ওখানে গেল, ওখানে যাওয়ার পর হঠাৎ করে খবর এলো যে রঞ্জা পিসি নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তাকে নিয়ে আসা হলো কলকাতায় হসপিটালে, কলকাতায় হসপিটালে রেখেই তার ট্রিটমেন্ট করানো হলো। পরের দিনই ছেড়ে দিয়েছে। দেখো, যদি সেরকম সিরিয়াস কিছু হতো তাহলে পরের দিনই ছেড়ে দিত না, এমন কিচ্ছু হয়নি। সেসব হলো। এবার নাকি সব ঝামেলাঝাটি মিটে যাওয়ার পর বিয়ে হবে, দুটো ধর্মে বিয়ে, মানে রঞ্জা পিসি যাকে বিয়ে করবেন বা বিয়ে হওয়ার কথা ছিল তিনি মুসলিম, দুটো ধর্মে
পারছো গ্রামগঞ্জের ব্যাপার, এটাকে কেন্দ্র করে বিরাট একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঝামেলার মধ্যে গিয়ে যশ পড়েছে। তুমি ভাবতে পারছো? একবার তো যশ মরতে মরতে বেঁচেছিল, সবটাই তো জানো। এবার যদি আবার কোনো বড় দুর্ঘটনা হয়, বড় ঝামেলা অশান্তি হয়, তাহলে কি করে যশকে আমরা বাঁচাবো বলো তো? পুলিশ আদৌ আসবে কিনা, পুলিশকে ওরা অ্যালাউ করবে কিনা? আর তুমি একবার ভেবে দেখো তো, যদি পুলিশ আসার আগে কোনো মারাত্মক দুর্ঘটনা হয়ে যায় তখন কি হবে? তোমাকে সেই কারণেই সবকিছু জানালাম রাহুলদা। এত কিছু যখন জানিস তাহলে আগে বলিসনি কেন? ভাবছিলাম কি করে ফোন করব তোমাকে। তুমি যা রেগে আছো আমাদের উপর, কিছু যদি মাইন্ড করো। তাহলে এখন বললি কেন? অনেক ভেবেচিন্তেই তোমাকে ফোনটা করলাম রাহুলদা। অবশ্য খুব আগে যে আমি জানতে পেরেছি তাও কিন্তু নয়। তুমি তো জানোই এর আগের বার যশকে ওরা প্রায় মেরেই ফেলেছিল। এবার যদি সেই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে আমরা মোট কথা বেরোচ্ছি এখন, বুঝলে? মানে আমরা যাব, তুমি যদি আমাদের সঙ্গে যাও তাহলে আমরা কোনো একটা পয়েন্টে মিট করে নেব, তোমাকে তুলে নেব। তোরা কখন যাচ্ছিস? এই তো কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তোমাকে তো জানালাম সবটাই, বলো না তোমাকে তুলে নেবো কোথাও থেকে। যা খবরটা যখন পেয়েছি তখন তো আমার যেতেই হবে, কারণ শবনমকে আমি কথা দিয়েছিলাম যে ওর যে কোনো বিপদে আমি ওর পাশে থাকবো। শবনম আমার খবরটা দেয়নি ঠিকই, যখন খবরটা জানতে পেরেছি তখন আমার যেতেই হবে ওর পাশে। তুই ওর বাইরের কথাটুকুই শুনলি? বাইরের কথাটুকুই দেখলি? মনের কথাটা একটুও শুনলি না? রঞ্জা পিসি, আমি কিন্তু এবার এখান থেকে চলে যাব। এসব কথা না প্লিজ বলো না। রোহিণীদি এত বছর ধরে যশদাকে ভালোবেসেছে, তারপরে কি বঞ্চনাটা রোহিণীদির পাওনা ছিল? আর ওরা তো ভালোই আছে, সুখেই আছে, অসুবিধে তো কিছু হচ্ছে না ওদের। সেটা বোঝার মতন না বুদ্ধি নেই তোমার। বুদ্ধি থাকলে তুমি ঠিক বুঝতে পারতে, সেই গভীরতাটাই তোমার নেই। ভাগ্যিস নেই, তাই তো তোমাদের অন্তরঙ্গতা আমার চোখে পড়ে। তাই তো তুমি যখন রোহিণীদির সঙ্গে মিলে আমাকে অপমান করো, তখন আমি মনে মনে খুব সুখী হয়ে জানো। আমার খুব ভালো লাগে ভাবলে যে আমার জন্য তোমাদের সম্পর্ক কোনো কিছুই নষ্ট হয়নি। এসব কথা বাদ দাও, আমাকে না রঞ্জা পিসিকে তৈরি করতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ইকবাল মামা চলে আসবে। যশদা যদি এই ঘর থেকে না যায়, আমি কি করে তোমাকে তৈরি করব বলো তো? আর দেখো, আমাদের এই কথাগুলো এখনো আছে, পরেও থাকবে। রঞ্জা পিসি, তোমার জীবনে যে নতুন গল্পটা শুরু হচ্ছে, সেটা দেখার জন্য যে আমি মুখিয়ে আছি। সেই নতুন গল্পটা আমি দেখবো বলে, শুনবো বলে। তাই প্লিজ আর দেরি করো না। রঞ্জা পিসিকে চেঞ্জ করাতে হবে, যদি চাও ভালো হয়। তুমি আমার কথা থামিয়ে দিতেই পারো শবনম, কিন্তু তুমি আমার কথা থামিয়ে দিলে যে এই কথাগুলো এখানেই থেমে যাবে তা কিন্তু নয়। হ্যাঁ, মানছি আমি তোমাকে অনেক আঘাত করেছি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে, কিন্তু সেই অত্যাচারগুলো আমি তোমার উপর কেন করেছি সেটা আমার মন জানে। কেন তোমাকে আঘাত দিয়েছি সেটাও আমার মন জানে। আর আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি একবার ভালো করে ভেবে দেখো, তাহলে তুমিও ঠিক বুঝতে পারবে আমি কেন ওগুলো করেছি। অলরেডি গ্রামে যখন একবার ঘটনা ঘটে গেছে, তখন ওদের কোনো বিশ্বাস নেই, ওরা যা খুশি করতে পারে। তোরা একটা কাজ কর, তোরা বেরিয়ে যা, আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি। কেন, চলো না। তুমি চাইলে আমাদের সঙ্গেই যেতে পারো, আবার আলাদা করে যাবে না, তোরা তোদের মতো যা, আমি আমার মতো যাচ্ছি গাড়ি নিয়ে। তুমি বাঁচালে আমায় রাহুলদা। আমি যে কি স্বস্তি পেলাম তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি জানি চূড়ান্ত কোনো ক্ষতি আর হয়তো যশের হবে না,
তুমি তো আমাদের দাদার মতো, তুমি আমার বড় ভরসা। তুমি ওখানে গিয়ে দাঁড়ালে অন্তত এইটুকু শান্তি তো আমি পাবো। ঠিক আছে, তুমি বেরো, আমরাও এখান থেকে বেরোই, ওখানে গিয়ে বরং দেখা হবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, ওখানে গিয়ে দেখা হবে। আমি তাহলে রাখছি। ওকে রাহুলদা, থ্যাংক ইউ। এই রোহিণী, বুঝতে পারলে কিছু? হ্যাঁ মানে এত সহজ করে বলে দিলে বুঝতে তো অসুবিধার কিছু নেই। তার মানে রাহুল এখন ওখানে যাবে। হ্যাঁ, কিন্তু রোহিণী রাহুল ওখানে গিয়ে হবেটা কি? এ বাবা, তুমি তো কিছু বোঝোইনি তাহলে। মানে তুমি বুঝতে পারলে না, রাহুলদাকে যশ একেবারেই সহ্য করতে পারে না। দু চোখে দেখতে পারে না রাহুলদাকে। আর তার কারণটা কি জানো? কারণটা হলো রাহুলদা শবনমকে নেক নজরে দেখে। এটা যশ একেবারেই পছন্দ করে না, মেনে নিতে পারে না। আরে দূর, তোমার মনে নেই ওই যে আমাদের বিয়ের সময় গো, আমাদের বিয়ের সময় রাহুলদাকে কিভাবে ইনসাল্ট করে বার করে দিল বাড়ি থেকে, রাহুলদা চলে গেল, তারপর থেকে তো যোগাযোগই নেই রাহুলদার সঙ্গে। আর সেই রাহুলদা আমাদের কাছ থেকে খবর পেয়ে এত দূরে গেছে ওই গ্রামে শুধুমাত্র শবনমকে দেখার জন্য। এটা যশ মেনে নেবে? এটা যশ ভালো চোখে দেখবে? কখনো না। আমি 100% শিওর যশ মনে করবে যে শবনমের সঙ্গে রাহুলদার তলায় তলায় একটা সম্পর্ক রয়ে গেছে। আমি জানি মহুয়াদি, এই যে সময়টাতে আমি ছিলাম না, এই সময়টাতে কিন্তু শবনমও যশকে কাছে টানার চেষ্টা করেছে, আর যশও শবনমের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে। এবার দেখো রিয়াকশনটা কি হয়। দারুণ দারুণ বুদ্ধি কিন্তু তোমার মাথায়, ভেরি গুড। নিজের স্বামীকে আয়ত্তে রাখার জন্য এটুকু বুদ্ধি যে খরচা করতেই হচ্ছে মহুয়াদি, উপায় কি? ঠিক আছে রোহিণী, চলো, আর দেরি করা যাবে না। হ্যাঁ, এবার আমাদের একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ দেরি করে পৌঁছলে কোনো লাভই হবে না। আচ্ছা আচ্ছা, আর একটা কথা শোনো, তোমাদের স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা তুমি মাথায় রেখো। আমি ওখানে গিয়ে কোনো রকম অশান্তি ঝগড়াঝাটি কিচ্ছু করব না। ডান। অশান্তির আগুনে যদি পুড়তে হয় না, তাহলে সেটা যশকে পুড়তে হবে। যশ? অফকোর্স। তোমার কি মনে হয় মহুয়াদি, যশ অশান্তির আগুনে পুড়বে না? এত দূর থেকে রাহুলদা গেছে শুধুমাত্র শবনমের জন্য, ওই ঝামেলার মধ্যে শবনমকে উদ্ধার করতে। যশ এটা সহ্য করতে পারবে না, একেবারেই সহ্য করতে পারবে না। তুমি মিলিয়ে নিও, আমাকেও তো আমার ঘুঁটিটা সাজাতে হবে। দেখা যাক কি হয়। রঞ্জা পিসি, আমি যাই, বুঝলে? ইকবাল স্যার ওদেরকে গিয়ে নিয়ে আসি। আসছি। আয়। ছেলেটাকে কিন্তু তুই খুব কষ্ট দিয়েছিস। সবাইকে ইকবাল মামার মতো ভেবো না রঞ্জা পিসি। ইকবাল মামা আলাদা মানুষ, যশদা আলাদা মানুষ। ইকবাল মামার সামনে হাজার প্রলোভন এলেও না রঞ্জা পিসি ছাড়া কিছু ভাবতেই পারে না। আমার মুখের কথাটাই বিশ্বাস করলো। দেখো, আমি মুখে যাই বলি না কেন, আচ্ছা যশদা যদি আমার সাথে থাকতেই না পারে তাহলে আমাকে বিয়েটা কেন করলো বলো তো? কেন বারবার আমাকে এতটা অসম্মান করে, এতটা অপমান করে? রোহিণীদির সঙ্গে মিলে আমাকে সব সময় যশদা অপমান করে। শবনম, তুই ওকে ভুল বুঝিস না শবনম। ও অভিমানী প্রত্যাখ্যানে একেবারে পাগল হয়ে গেছে। আমি কাউকে ভুল বুঝছি না রঞ্জা পিসি, আমি প্রত্যেককে একদম ঠিক বুঝছি। তুই ভাবতে পারছো বাড়ি যাওয়ার পর কতটা অশান্তির মুখোমুখি হতে হবে আমাদের? যশদা তো পার পেয়ে যাবে, কিন্তু আমি তো আর পার পাবো না। আমি তো একজন মেয়ে, আমাকে তো সব কথা শুনতে হবে, আমায় তো কেউ ক্ষমা করবে না। যশদা আমি কখনো সম্মানই করতে পারে না। যদি চাইতো আমি অপমানিত না হই তাহলে তো রোহিণীদিকে নিয়ে এখানে আসতো, বলো, আসতে তো পারতো। শবনম, তুই বুঝবি না, ও তোর সঙ্গে একটু একা সময় কাটাতে চেয়েছে। আমি চাই না, আমি চাই না রঞ্জা পিসি। আমি কি এত সস্তা নাকি? ও
ও বিয়ে করেছে একটা মেয়েকে আর সময় কাটাবে আমার সাথে। এটা হয় না, এটা হতে পারে না। আমি কারোর জীবনে দ্বিতীয় নারী হয়ে থাকতে চাই না, চাই না আমি। স্বপ্নম, স্বপ্নম